মহামারী রোগের আকার নিয়েছে ধর্ষণ নামক এক অসুখ। কোনোভাবেই যেন এটিকে নির্মূল করা যাচ্ছে না। একের পর এক নারী ধর্ষণের ঘটনা ঘটলেও বিচারহীনতা বা বিচারের দীর্ঘসূত্রতা কি এই রোগ বিস্তারের পেছনে কাজ করছে? গতকালের ধারাবাহিকতায় আমরা মানচিত্রে আজও কথা বলবো ধর্ষণ প্রতিরোধ কতদূর বিষয় নিয়ে। আজ উত্তর খোঁজার চেষ্টা করব অন্যান্য অনেক প্রশ্নের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এবং ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী নজরুল ইসলাম চুন্নু। আমরা সরাসরি প্রথমেই চলে যাব চট্টগ্রামের মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীর কাছে। জনাব সাইমুল চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে দেশব্যাপী বিচ্ছিন্নভাবে ধর্ষণের ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনা এক সময় ছিল, আগেও ছিল, ইদানিংকালে এমন বেড়েছে যেটিকে আমরা আগের তুলনামূলকভাবে এক ধরনের জ্ঞানিতিক আকারে বেড়েই চলেছে বলে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার খবরের যে খবর আমরা পাচ্ছি তাতে মনে হচ্ছে। তার সাথে আপনি যেহেতু বড় একটি রাজনৈতিক দলের একটি মহানগরের বড় একটি দায়িত্বে আছেন, এই যারা ধর্ষণের সঙ্গে জড়িত তাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় প্রভাবশালী শব্দটি টাকার চেয়েও বড় প্রভাব বিস্তার করে ক্ষমতাসীন দলের বিভিন্ন ক্ষেত্রের নেতা নেত্রী এবং বিভিন্ন ক্ষেত্রের নেতা নেত্রীদের ছায়াতলে থেকে এরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করে। এটি আপনি কতটুকু মনে করেন যে এটি আসলে কতটুকু সত্যি? ধন্যবাদ আপনাকে। আমি কোনো অপরাধীকে প্রভাবশালী বলতে চাই না। প্রকৃতপক্ষে রাজনৈতিক দলের ছত্রছায়া হোক, অন্য যে কোনো ছত্রছায়ায় কেউ যদি নিজেকে প্রভাবশালী মনে করে, তার চাইতে শতগুণ বেশি বাংলাদেশের আইন তার নিজ গতিতে চলবে। এটা আমাদের আশা প্রত্যাশা, প্রত্যেকটা মানুষ সেটা আশা করে এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগও সেটা আশা করে। আইন প্রয়োগের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেই ক্ষেত্রে অনেক লোক যারা প্রয়োগ করেন বা আইন প্রয়োগের ক্ষেত্রে যারা বিভিন্ন স্তরে দায়িত্বে নিয়োজিত থাকেন, তারা তখন অপকৌশল খুঁজে প্রভাবশালী বলে আসামিদের রক্ষা করাটা চেষ্টা চালান, যেটার সাথে আমি সরাসরি দ্বিমত পোষণ করছি। ধর্ষক হোক, অন্য যে কোনো অপরাধী হোক, তার বিরুদ্ধে আইন কঠোর অবস্থান গ্রহণ করবে। দেশের সাধারণ মানুষ, নাগরিক আইন প্রয়োগকারী সংস্থার পাশে দাঁড়াবে। কিন্তু যে বিভিন্ন জায়গাগুলোতে যেটি দেখা যায় যে আইন যারা আসলে ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত, তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া নেওয়ার চেষ্টা করে এবং স্থানীয়ভাবে শহরাঞ্চলে না হোক অন্তত গ্রামাঞ্চলে বা উপজেলায় বা জেলা শহরেও দেখা গেছে যে স্থানীয় একজন বড় নেতার ছত্রছায়া থেকে সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, স্থানীয়ভাবে মিটিয়ে ফেলার চেষ্টা করা যায়। এটি কতটুকু ঠিক? স্থানীয়ভাবে মিটিয়ে ফেলা, এটি আইন আদালত পর্যন্ত না যাওয়া। এটাকে সমর্থনযোগ্য নয়। কিছু কিছু অপরাধ আছে, আইনও সেই সবগুলোকে আপোষযোগ্য বলছেন এবং এটা আপোষকে উৎসাহিত করছেন। তবে সেগুলো এই ধরনের জঘন্য অপরাধগুলো নয়, যে অপরাধগুলো আপোষ করা যায় বাংলাদেশের আইনে বলা যায়। কিন্তু কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিকভাবে আপনাদের মানে সকলের ভাষায় প্রভাবশালী ব্যক্তি এই জাতীয় কোনো অন্যায়কে যদি আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন, আমি মনে করি এটা ন্যায় বিচারের পরিপন্থী বলে আমার বিশ্বাস। এবং এইভাবে যদি কাউকে আশ্রয় প্রশ্রয় দিয়ে কেউ থাকেন, তাহলে অপরাধে উৎসাহিত হবে এবং অপরাধ কাজ বেড়ে যাবে বলে আমার বিশ্বাস। এদেরকে এই জাতীয় অপরাধী, বিশেষ করে ধর্ষণ, খুন, ডাকাতি এবং ধরেন ইভটিজিং, এই ইয়াবা ব্যবসায়ী, এই জাতীয় অপরাধগুলোকে কোনোভাবেই আপনার স্থানীয়ভাবে দিস ওয়ে দ্যাট ওয়ে বলে সমাধান করবার সুযোগ আছে বলে আমি মনে করি না। জি, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু ময়মনসিংহ আইনজীবী নজরুল ইসলাম চুন্নু, আপনার কাছে জানতে চাই আইনি প্রক্রিয়া নিয়ে, যেটি গতকালও আমরা আলোচনা করেছি। একজন পুলিশ অফিসার ছিলেন আমাদের সাথে। আমরা যেটি বলার চেষ্টা করি যে সাধারণভাবে একজন ধর্ষিতা নারী যিনি আসলে এরই মধ্যে ভিকটিম, তার
ইচ্ছার বিরুদ্ধে একটি ভয়াবহ অপরাধ তার সঙ্গে হয়ে গেছে। এটি অনেক কিছুকে মিলিয়ে অনেক কিছুর সাথে ফাইট করে উনি হয়তো মামলাটি করেন এবং মামলাটি করতে গিয়ে সেখানে পুলিশের কাছে এক ধরনের মৌখিক ধর্ষণের শিকার হন এবং আপনারা যখন ওই মামলাটি আদালতে তোলেন সেখানেও ওই নারীটি নানাভাবে আসলে ধর্ষণের শিকার হন। এটিকে এই প্রক্রিয়াটাকে কি অন্যভাবে তোলা যায় না? আপনি কিভাবে ধর্ষিত হয়েছেন, কে আপনাকে নিয়ে গেল, আপনার চরিত্র কিরকম, এই প্রশ্নগুলো কতটুকু অবান্তর? বিচার একটি সামগ্রিক প্রক্রিয়া, আর আপনি সর্বশেষ যে কথাটি বলেছেন সেখান থেকে যদি আমি এর উত্তরটা খুঁজে নেয়ার চেষ্টা করি, এটাকে বলে আমাদের আইনের ভাষায় ক্যামেরা ট্রায়াল। যদি আদালত মনে করেন এই জাতীয় ধর্ষণ বা পারিবারিক মামলাগুলো ক্যামেরা ট্রায়ালের বিধান আইনেই আছে। আর নারীর যে কথাটি বলেছেন এটি চিরন্তন সত্য, যে তিনি বাস্তবে যখন লাঞ্ছিত হন, অপমানিত হন, কিংবা যে শব্দটি উচ্চারণ করতে আমার কাছে খারাপ লাগে, ধর্ষণ শব্দটি, এটি হওয়ার পরে যখন তিনি বিচার চাইতে আসেন, প্রতিটি পদে কিংবা প্রতিটি স্টেশনে, সর্বোপরি বিচার অঙ্গনেও তাকে যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এটি খুবই দুঃখজনক। এবং আমার মতো আইনজীবী যারা আছেন, আমরাই মূলত ক্লায়েন্টের স্বার্থে তাকে এমন সব অবাঞ্ছিত অবান্তর বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় যে প্রশ্ন করি। এটি সংশ্লিষ্ট আইনজীবীর বিবেকের একটি বিষয়, তার ব্যক্তি রুচির একটি পরিচয় বলে আমি মনে করি। তবে আমাদের বিজ্ঞ বিচারকগণ, আইনজীবীরা যত প্রশ্নই করুন না কেন, সবকিছু তারা এগুলো লিখতে বাধ্য নন, তারা লিখেন না। এবং সম্মানিত বিচারকগণ কোনো কোনো ক্ষেত্রে এগুলো এক্সপান্স করে দেন এবং সংশ্লিষ্ট আইনজীবীকে থামিয়ে দেন। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে ধর্ষণের সংজ্ঞাটি কিন্তু এসেছে 1860 সনের প্যানেল কোড থেকে, অনেক আগের কথা। তো তখন ধর্ষণের কিন্তু 5টি উপাদানের কথা বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো যে অ্যাগেইনস্ট হার উইল এবং উইদাউট হার কনসেন্ট, ইচ্ছার বিরুদ্ধে এবং সম্মতি ছাড়া। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সম্মতি আদায় করেছে কিন্তু হত্যা কিংবা জখমের ভয় দেখিয়ে, এইভাবে যদি সম্মতি আদায় করা হয় তবু সেটি ধর্ষণ হিসাবে বিবেচিত হবে। সাম্প্রতিক সময়ে যে আলোচিত, আলোড়িত এবং নিন্দিত ঘটনাটি, আমরা কুখ্যাত দ্য রেইনট্রি নামক যে হোটেল, তথাকথিত অভিজাত হোটেল যেটি দেখলাম ঘটনাটি, এখান থেকে খুব দুঃখজনক যে কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্য কোনোভাবে হোক বলার চেষ্টা করছেন যে এত রাতে মেয়েগুলো সেখানে যান কেন, এবং তারা কি আপন জুয়েলার্সের মালিকের অনেক টাকা দেখে, এই জাতীয় কিছু কথা বলার চেষ্টা করেন। আমি খুব বেশি পরিমাণে ঘৃণা এবং ধিক্কার জানাই তাদেরকে। একটি বিষয় তাদেরকে মনে রাখতে হবে, আমাদের সংবিধান নারী এবং পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে এবং সংবিধান প্রতিটি নাগরিকের বাংলাদেশের সমস্ত এলাকায় সমানভাবে স্বাধীনভাবে বিচরণের অধিকার দিয়েছে এবং রাষ্ট্রের দায়িত্ব হলো তার সেই অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয় তবে তিনি সেটিকে নিয়ন্ত্রণ করবেন এবং ওই চলাচলকারী ব্যক্তিকে নিরাপত্তা দিবেন। সেই ক্ষেত্রে কেন গেলেন নারীটি, এই প্রশ্ন তোলাটি ঠিক নয়। বনানীর অভিজাত হোটেল দ্য রেইনট্রি, সেখানে তো সুন্দরবনের কোনো বাঘ থাকে না, মানুষ থাকে। বন্ধুর জন্মদিনে যদি দাওয়াতি হয় বা বলে যেতেই পারে, গেলে পরে সেখানে ধর্ষণ করতে হবে তাকে ইচ্ছার বিরুদ্ধে। এবং খুব দুঃখজনক, গোটা জাতি হতবাক হয়েছে যে এই যে লম্পট ছেলেগুলো কাজ করলো, এদের একজনের পিতা আপন জুয়েলার্সের অন্যতম মালিক, যিনি নামটা দিলদার আহমেদ সেলিম সম্ভবত, বা দিলদার হোসেন সেলিম, আমরা মিডিয়াতে যেটি দেখেছি, কি দৃষ্টতার সাথে বলেছে যে এই বয়সে একাত্র করতেই পারে, আমার ছেলে করেছে, আমিও তো করি। এখন পর্যন্ত এই লোকটি বাইরে থাকে কি করে? কেন তিনি কারাগারের অভ্যন্তরে নন? আমি দাবি জানাচ্ছি আজকে আপনার ডিবিসি টেলিভিশনের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক ধর্ষণের সহায়তার কারণে। কারণ
আইনের। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা আবার আসবো আপনার এই প্রসঙ্গটি নিয়ে, অবশ্যই আবার আপনার দুজনের কাছে আসবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর আবার ফিরছি আপনাদের কাছে। দর্শক, বাঞ্ছিত একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকবেন। আবার স্বাগত মানচিত্রে। আজ মানচিত্রে আলোচনার বিষয় ধর্ষণ প্রতিরোধ কতদূর। আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এবং ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী নজরুল ইসলাম চুন্নু। আবারও একটু শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর কাছে যেতে চাই। জনাব সাইমুল চৌধুরী, যেটি জনাব চুন্নু বললেন, এবং এই প্রভাবশালী একজনের ব্যক্তি আপন জুয়েলার্সের মালিক, তার ছেলের এই কর্মকাণ্ডের কারণে তিনি দামভক্তি করেছেন, এবং সাধারণভাবেই যে হোটেলটাতে ঘটনা ঘটেছে, রেইনট্রি হোটেল, এই হোটেলটির মালিকানায় আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের একজন ছেলেও রয়েছেন। এই কারণেই কি আমরা অনেক কিছু ধরা যায় যে বড় বড় প্রতিষ্ঠানগুলোর মালিক বড় বড় রাজনৈতিক দলের বড় বড় পয়সাওয়ালা মানুষ, এই জন্য আমরা পাশ কাটিয়ে যাই, ওদিকে চোখ দিই না। কিন্তু যখন একটা ঘটনা ঘটে, তখন গতকাল শুল্ক গোয়েন্দা দপ্তর অভিযান করতে গিয়ে সেখানে মদ পেয়েছে, অথচ তাদের বারের কোনো লাইসেন্সই নাই। এই ঘটনাটা আগে কেন ধরা যায়নি? এরকম ঘটনা কেন ওভারলুকড হয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ থেকে বা শুল্ক গোয়েন্দাদের চোখ থেকে? ধন্যবাদ আপনাকে পুনরায়। এই জাতীয় ওভারলুক করাটাও এক ধরনের অপরাধ। আমার বক্তব্য হলো, সেটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হোক আর যারই প্রতিষ্ঠান হোক, সেখানে যদি কোনো বেআইনি কর্মকাণ্ড চলে থাকে তাহলে সেগুলোকে আইনের আওতায় আনতে হবে। অনেকগুলো অপরাধকে আমরা দেখেও না দেখার ভান করে অপরাধ সংগঠনের যারা সহায়তা করেছেন এতদিন পর্যন্ত, এই সব বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন। আপনাদের সুবাদে, মিডিয়ার সুবাদে আজকে মানুষ এই রেন্টটি সম্পর্কে জানতে পারলো। আপন জুয়েলার্স গত 5 বছর পর্যন্ত কোনো স্বর্ণ বা স্বর্ণ সামগ্রী আমদানি করেনি, কিন্তু গোটা বাংলাদেশে তারা স্বর্ণ ব্যবসায় একটা রাজত্ব করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা আজকে এই কথাগুলো সরকারের দায়িত্বশীল জায়গায় থেকে বলছেন, তারা 5 বছর ওনারও সরকারি দায়িত্বে ছিলেন। প্রশ্নটা বোধহয় তাদের করলে সুবিধা হবে, তারা কি করেছেন 5 বছর। তাদেরকে জিজ্ঞেস করা উচিত, সরকারের গাড়ি বাড়ি সব কিছু আপনারা ভোগ করলেন, সব আইনের আপনার হাতে ছিল, আপনি কেন তখন ধরেননি? তারাই বোধহয় ভালো উত্তর দিতে পারবে সেই বিষয়টি আমার চাইতে। তবে আমি মনে করি যে এটা ধরা উচিত ছিল। যারা ধরেননি, শুধু আপন জুয়েলার্স না, যারা সহায়তা করেছেন সরকারি দায়িত্বে থেকে, ওভারলুক করেছেন, তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। জি জনাব চুন্নু, আপনার কাছে আবার আসি। আপনি যেটি দিলদার হোসেনের সেলিমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, এবং যেটি আমি সাইমুল চৌধুরীর কাছ থেকেই জানার চেষ্টা করলাম, যে এই যে প্রভাবশালী ব্যক্তিগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, এখন আসলে প্রভাবশালী বলি বা যাই বলি, যেটা রাজনৈতিকভাবে প্রভাবশালী হোক আর টাকার গরমই হোক, দুই অর্থেই প্রভাবশালী। এই প্রভাবশালীদের দ্বারাই যদি নিয়ন্ত্রিত হয় সবকিছু, যেটা বনানীর থানার ক্ষেত্রে ঘটেছে, যে থানায় যাওয়ার পরেও এই 2জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে তারা সহযোগিতা না করে উল্টো বলেছে চেপে যান, দরকার নেই, মামলা নেয়নি, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু এখনো নেওয়া হয়নি। বলা হচ্ছে তদন্ত চলছে, তদন্ত যদি দোষী সাব্যস্ত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এটিও এক ধরনের ছাড় দেওয়ার প্রক্রিয়া নয় কি? অবশ্যই। লোকটার নাম সম্ভবত পত্রিকা পড়েছি আমরা, ওসি, তার নাম ফরমান আলী। আমার তো সেই কুখ্যাত রাও ফরমান আলী কথাই মনে পড়ে যায়। এটি কি অবস্থা? এত ধৃষ্টতা স্বাধীন দেশে। এর জন্য আমার দেশে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। এখনো 2 লক্ষ নারী সম্ভ্রম নিয়ে আমরা এখনো বিচার প্রার্থী দাঁড়ে দাঁড়ে। এই জাতীয় মানুষগুলোর কারণে এখন অপরাধগুলো টিকে আছে। কেন বাংলাদেশ সরকার স্বাধীন দেশে, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায়, তার আমলে এই জাতীয় অপরাধীদেরকে কিংবা প্রশ্রয়দাতাদেরকে আইনের আওতায় আনতে এত চিন্তা ভাবনা কেন? তদন্ত করুন না কেন? তাকে আগে সাসপেন্ড করেন, ক্লোজ করেন, তারপর তদন্ত করেন। না করছে কে? নির্দোষ প্রমাণ যদি হয়ে যায় প্রমোশন দিয়ে দেন, দোষী প্রমাণ হলে তাকে একটা হাতে ছাতা ধরিয়ে বাড়ি পাঠিয়ে দেন, কারাগারে ঢুকিয়ে দেন। এত চিন্তা ভাবনার কি আছে এইসব নিয়ে? আমরা তো এই জন্য দেশটাকে স্বাধীন করিনি। এটি কি চলছে দেশের মধ্যে?
একটি কথা আমি আজকে খুব দুঃখের সাথে বলি, যখন ওই ভদ্রলোক, আমি ভদ্র শব্দটি তার ক্ষেত্রে বিশেষণটি লাগাতে একটু সংকোচ বোধ করি, হওয়াটা উচিত নয়। ধর্ষকের পিতা যে ওকে বলবো যে লম্পট দিলদার হোসেন সেলিম, এই কথাগুলো বলার পরে সত্যি একজন পিতা হিসাবে আমি লজ্জিত। আমার স্ত্রীর সামনে, আমার সন্তানের সামনে, আমার মায়ের সামনে একজন পুরুষ হিসাবে নিজের মুখটা দেখাতে কিছুটা হলেও লজ্জা পাই। আজকে আপনার টেলিভিশনের প্রোগ্রামের মাধ্যমে আমি সমস্ত মা, বোন, সন্তান, স্ত্রী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আসুন পিতাদের সম্মান বাঁচাতে এই লম্পট পিতার বিরুদ্ধে রাস্তায় নেমে আসি, এই লম্পট সন্তানের বিরুদ্ধে রাস্তায় নেমে আসি। গতকালকে মা দিবস গিয়েছে, মায়ের সামনে একজন সন্তান হিসাবে যখন ওই লম্পটদের চিত্র আমার মতো পুরুষ মানুষের ভিতর দিয়ে প্রকাশিত হয়, উদ্ভাসিত হয়, আমি তো মায়ের সামনে দাঁড়াতে লজ্জা পাই। সমাজটাকে আর পচতে দেওয়া যায় না, নষ্ট হতে দেওয়া যায় না। আইন আছে, আদালত আছে, বিচার হচ্ছে, বিচার হবে। সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। যিনি ভিকটিম, আঙ্গুলটা তার দিকে দেবেন না। নিজের সন্তানটিকে বলবেন না সন্ধ্যার পরে তুমি কেন বাড়িয়ে যাও, কেন অমুক জায়গায় যাও, ওখানে কেন যাও। এই কথাটি না বলে যিনি অপরাধটি করেছেন তাকে অভিযুক্ত করুন, তাকে বিচারের আওতায় আনুন, তার প্রতি নিন্দা করুন, তাকে ঘৃণা করুন। সৎ পথে ফিরিয়ে আনার জন্য সমাজ সচেতনতার কোনো বিকল্প নাই। নাগরিক কিংবা যেটিকে বলে জন বিস্ফোরণ, জন উদ্যোগ, এর কোনো বিকল্প নেই। আমি সকলকে আহ্বান জানাবো, শুভ বুদ্ধিসম্পন্ন সমস্ত নাগরিককে, আসুন আমরা কথা বলি, রাস্তায় নামি, নিজের ঘরের পুরুষ সন্তানটির দিকে নজর দিই, সে কি করছে। কন্যা সন্তানটিকে অভিযুক্ত করার চেয়ে বেশি দরকার হলো আপনার পুরুষ সন্তানটিকে নিয়ন্ত্রণে রাখা, নীতি নৈতিকতা বোধের মধ্যে রাখা। একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় আবেগের বসে বলি, যেভাবে বলি না কেন, বলি যে কাজটি পশুর মতো হয়েছে। আমি গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি কোনো পশুকে দেখেছেন জোর করে আরেকটি পশুর প্রতি এভাবে কোনো আচরণ করেছে? কোনো শিশুকে, কোনো কম বয়সী পশুকে, কোনো অ্যাডাল্ট পশু কখনো তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে কিংবা যৌন ক্রিয়া করেছে? কোনো নজির নেই। অথচ আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব দাবি করি। আমাদের হাত থেকে 5 বছর, এমনকি 3 বছরের শিশু পর্যন্ত বাঁচে না। জি, জনাব চুন্নু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ইফতেখার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, নজরুল ইসলাম চুন্নুর শেষ কথা ধরেই আজকে শেষ করতে হবে, শেষ করতে চাই। সেটি হচ্ছে প্রতিরোধ গড়ে তুলুন এই নরপশুদের বিরুদ্ধে, এই পশুদের বিরুদ্ধে বলা চলে। নজরুল ইসলাম চুন্নু যেটি বারবার বললেন, এই অপরাধীদের কোনোভাবেই ছাড় না দিয়ে এদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাহলে হয়তো এরকম অপরাধ থেকে আমরা সমাজকে মুক্ত করতে পারবো। শেষ করছি আজকের মানচিত্র। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।